ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 4 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং 10 আসামিকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন ওরফে শামীম। এছাড়াও বিচারিক আদালতে দেয়া রায় সঠিক না হওয়ায় ওই বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। 2019 সালের 27 মার্চ ওই মাদ্রাসার তখনকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে নুসরাতের শ্লীলতাহানির মামলায় গ্রেফতার করা হয়। মামলা তুলে না নেওয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা করা হয়। এর আগে 2009 সালের 24 অক্টোবর নুসরাত হত্যা মামলায় 16 আসামির মৃত্যুদণ্ডের রায় দেন ফেনী নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। এছাড়াও প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা করে জরিমানা করে আদালত। আদালত তার অবজারভেশন বলেছে, কিন্তু আমরা তো সার্টিফাইড কপি দ্রুততম সময়ের জন্য আমরা আবেদন করব এবং আমরা দেখব যে আদালত রায় দেওয়ার ক্ষেত্রে যাদেরকে শুধুমাত্র খালাস দিয়েছে এমনই না, যারা দণ্ডপ্রাপ্ত হয়েছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন কিংবা ফাঁসির দণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়েছেন, তাদেরটাও আমাদের প্রচলিত আইনি ব্যাখ্যা অনুযায়ী সঠিক আছে কিনা এবং সেটা দেখে পর্যবেক্ষণ করেই আমরা প্রকৃতপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করব কি করব না। 4টা 3 তলার উপরে যে সাইকেল সেন্টারের উপরে এই নুসরাত কি করে তার এখানে আগুন লাগালো আর কেউই শুনলো না, একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আরো জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। হাইকোর্টে আছেন সহকর্মী মাইনুল মারুফ এবং সোনাগাজী থেকে যুক্ত হবেন সহকর্মী জহিরুল হক মিলু। আমরা শুরুতেই মাইনুল মারুফের কাছে চলে যাব। মাইনুল, বহুল আলোচিত এই মামলার রায় আজকে ঘোষণা করা হলো। রায় নিয়ে পরিবারের কারো সদস্যের, নুসরাতের পরিবারের কারো সদস্যের সাথে আপনার এই পর্যন্ত কথা হয়েছেন কিনা, তারা কি বলেছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছেন তারা কি বলছেন, সব মিলিয়ে যদি বলেন একটু। নুসরাতের পরিবারের কারোর সাথে আমাদের কথা হয়নি। তারা যেহেতু রায় হাইকোর্ট থেকে ঘোষণা হয়েছিল, তারা পরবর্তী আইনজীবীরা এখানে কথা বলেন। এর মধ্যে যে স্বজনরা ছিল তারা কিন্তু চলে যান এবং আসামি পক্ষের যারা ছিলেন স্বজনরা, তারাও কিন্তু রায় শোনার পরে এখান থেকে চলে যান। ফলে কাউকে আমরা পরবর্তীতে বক্তব্য নিতে পারিনি। তবে আজকের রায়ের বিষয়ে যদি একটু বলি, আজকে কিছুক্ষণ আগে কিন্তু বলছিলেন যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল আছে, 4 জনের যাবজ্জীবন এবং বাকিদের খালাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে ঢালাওভাবে 16 জনকেই ফাঁসি দেওয়া হয়েছে এমন একটি অভিযোগ ছিল আজকে। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে হাইকোর্ট যে বিচারক এই রায়টি দিয়েছেন সকল 16 জনকেই ফাঁসি, তার কিন্তু বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার কথা কিন্তু বলেছেন। অর্থাৎ তিনি আর এই ধরনের ফৌজদারি মামলা বা এই ধরনের কিছু বিচারের ক্ষমতা হারালেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। সব মিলে বলা যায় যে আজকের রায়ের পর আমরা আইনজীবীদের সঙ্গেও কথা বলেছি। তারা বিশেষ করে আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন। সেখানে তারা বলেছেন যে নুসরাতকে যখন ছাদে নিয়ে যাওয়া হলো সেখানে কি ঘটেছে, কারা ছিল, সে বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। নুসরাত যে মৃত্যুর আগে কয়েকটি জবানবন্দি দিয়েছিলেন, সেখানে তিনি কারো নাম নির্দিষ্ট করে বলতে না, কারা ছিল নাম নির্দিষ্ট করে বলতে না পারলেও কিছু ইঙ্গিত দিয়েছেন। সেই ইঙ্গিতের সাথে কিন্তু বাড়ির পারিপার্শ্বিক বিষয় মিলিয়ে কিন্তু পরবর্তী অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরবর্তীতে যে অভিযুক্তরা আছেন এর মধ্যে যারা ঘটনাস্থলে ছিলেন আগুন দেওয়ার, তারা জবানবন্দি দেন বলেও কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলেও কিন্তু উল্লেখ করেন। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখলাম যে আজ 4 জনের যাবজ্জীবন কিন্তু বহাল রইল এবং পাশাপাশি 2 জনের যে মৃত্যুদণ্ড তাও কিন্তু বহাল আছে। আমি যদি একটু নামগুলো বলি যারা আজকে সাজাপ্রাপ্ত হয়েছেন এবং খালাসপ্রাপ্ত হয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যেই 2 জন, তারা হলেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, এবং যাবজ্জীবন পেয়েছেন নুরুদ্দিন উম্মে সুলতানা পপি, যিনি নুসরাতকে ডেকে নিয়েছেন বলে অভিযোগ আছে ছাদে। এর পাশাপাশি সাইফুর রহমান জোবায়ের, তাদের কিন্তু যাবজ্জীবন, এবং জাবেদ হোসেন, তাদের যাবজ্জীবন বহাল আছে। এছাড়া অন্য যে সকল আসামিরা
ছিলেন রুহুল আমিন, মাকসুদুল আলম, আব্দুল কাদের, আফসার উদ্দিন এবং অন্য মোট যে 10 জন তাদেরকে কিন্তু খালাস দেওয়া হয়েছে। এবং এই যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তারা বিচার বিবেচনা করে এই মামলায় পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে, আপিল করবেন কিনা সেই কথা কিন্তু জানিয়েছেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরেই সেই সিদ্ধান্ত হবে বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে। মাইনুল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সোনাগাজী থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 আসামির মধ্যে 2 জনের ফাঁসি বহাল রাখা হয়েছে এবং 10 জন আসামিকে আসলে খালাস দেওয়া হয়েছে, অর্থাৎ বেশিরভাগ আসামি আসলে খালাস পেয়েছেন। এ বিষয়ে পরিবারের কারো পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা, সব মিলিয়ে বিস্তারিত কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আপনি জানেন যে ইতিমধ্যে যে উচ্চ আদালতে ডেট রেফারেন্সে যে রায়টি ঘোষণা হয়েছে, এই প্রতিক্রিয়া কিন্তু আমরা পরিবারের পক্ষ থেকে নুসরাতের মা শিরিন আক্তারের সাথে কথা বলেছিলাম। তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছেন, তবে তিনি প্রতিক্রিয়ায় আলহামদুলিল্লাহ বলেছেন। তিনি বলছেন যে উচ্চ আদালতের রায়ের প্রতি তিনি সন্তুষ্ট এবং তিনি পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন তার আরো 3 সন্তানের জন্য। তিনি অভিযোগ করছেন যে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত। তিনি এই বিষয়ে সরকারের কাছে তাদের সন্তানের জন্য সরকারের কাছে নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য অনুরোধ করেছেন। আমরা এই রায়ের প্রতিক্রিয়া জানার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই যে আজকে যে রায়, এই রায়ে আসলে প্রতিক্রিয়া কি, এটা কিভাবে দেখছেন? আসলে এই রায়ের প্রতিক্রিয়া আমরা দেখেছি, নুসরাতের মায়ের প্রতিক্রিয়াও দেখেছি এবং সেই নুসরাতের মা অত্যন্ত খুশি, কারণ নুসরাতের মায়ের যেই আক্ষেপটি ছিল তার মেয়েকে হত্যা করা হয়নি, আত্মহত্যা করেছে বলে যে স্থানীয় যে চাপটি ছিল সেটি থেকে অনেকটা আজকে তিনি ভারমুক্ত হয়েছেন, দাবি করেছেন। যেহেতু 2 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার মাধ্যমে এটি একটি হত্যা প্রতিষ্ঠিত হয়েছে বলে তার মা সন্তুষ্ট। অপরদিকে আমরা যেটা দেখেছি যে এখানে 16টি পরিবার কিন্তু এই মামলার সাথে সর্বশেষ সংশ্লিষ্ট ছিল। 17টি পরিবার, 16 জন হচ্ছে দণ্ডপ্রাপ্ত আর নুসরাতের পরিবার। তো এক্ষেত্রে আজকে আমরা 10টি পরিবার খালাস পেয়েছে, তারা খুশি, নুসরাতের পরিবার খুশি। বাকি যে 6 জন, সেই জনেরও উচ্চ আদালতে হয়তো অনেকের রায়ের পরিবর্তন হয়ে যেতে পারে। তো সর্বসাকুল্যে আমরা এই রায়ের মাধ্যমে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাকি 6 জনের মধ্যে যদি কোনো নিরাপরাধ থেকে থাকে যেন উচ্চ আদালতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং রাষ্ট্রের কাছে আমরা যদি আমরা প্রতিক্রিয়া শুনছিলাম, তবে এখানকার যে মানুষের যে প্রতিক্রিয়া আমরা ইতিমধ্যে পেয়েছি, তারা বলছেন যে 2019 সালে নিম্ন আদালত যে রায় দিয়েছেন সেটি ছিল ফরমাইশি। তারা দাবি করছেন, তারা বলছেন যে 2018 সালের যে নির্বাচন। নীলু, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে সেখানকার কি পরিস্থিতি এবং তার পরিবারের পক্ষ থেকে কি বলা হলো সে বিষয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জেনে নিব। দর্শক, সোনাগাজী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জহিরুল হক মিলু। দর্শক, পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় শেষে এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না, এটা জামাত ইসলামের আমিরের বক্তব্য এবং জনগণের রায়ের সঙ্গে আমরা আছি। পার্লামেন্টে যদি নিষ্পত্তি হয় আলহামদুলিল্লাহ, নাইলে 70% জনগণ যেখানে আছে আমরা সেখানে চলে যাব। আর আমরা এই কর্মসূচির কন্টিনিউয়াস প্রোগ্রাম হিসেবে আগামী 5 তারিখ থেকেই সারা দেশের বিভিন্ন রুটে লং মার্চ কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আপনি ইতিমধ্যে অবগত আছেন। 5 তারিখে সকাল 7টায় শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের লং মার্চের বিশাল গাড়িবহর যাত্রা করবে। সারা দেশের মানুষকে, এই রুটের সমস্ত জনগণকে অংশগ্রহণ করার, সফল করার জন্য আমরা সহযোগিতা কামনা করেছি। গণমাধ্যম কর্মীদেরও সহযোগিতা আমরা কামনা করি। সকলকে ধন্যবাদ। আর আপনারা আপনাদের আন্দোলনের কোনো ভিত্তি নাই বা আপনারা কোনো ইস্যু না পেয়ে এই জনভোট আর জনসংখ্যার সামনে এসে এসব আন্দোলনের নামে জনভোগান্তি সৃষ্টি করছেন এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। যারা এই কথা বলছেন তারা বাংলাদেশের রাজনীতির ইস্যু সম্পর্কে বিশ্লেষণ কোনো ক্ষমতা নাই। বাংলাদেশের সবচেয়ে প্রধান ইস্যু হচ্ছে এখন গণভোটের রায়। এর চেয়ে বড় পলিটিক্যাল ইস্যু আর হইতে পারে। যিনি বলেছেন তিনি হয়তো সরকারের চাটুকরকে খুশি করার জন্য এটা বলেছেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, জামায়াতের পক্ষ থেকে একটা ব্রিফ চলছিল সাংবাদিকদের সাথে, আমরা সরাসরি সেখানেই ছিলাম। রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় পুলিশ বলছে মাদক সেবনে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড হয়েছে। গ্রেপ্তার 2 তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহ বায়েজিদ আহমেদ।
বাজিদ, পুলিশ বলছে যে মাদক সেবনে বাধা দেওয়ার কারণেই আসলে এই ঘটনাটি ঘটেছে, তবে পরিবারের আত্মীয় স্বজন যারা ছিলেন তারা বলছেন এখানে আসলে অন্য কোনো কারণও থাকতে পারে, বা পুলিশ যে কথাটা বলছে সেটি আসলে সবশেষ নয়। তো এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা, বা পরিবারের কারো সাথে পরবর্তীতে আপনার কোনো কথা হয়েছে কিনা? এই চাঞ্চল্যকর ঘটনার পরেই কিন্তু এখনো রংপুর নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছে। মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই হত্যাকাণ্ড নিয়ে, যেখানে 4 খুনের ঘটনা। এই ঘটনায় শুধুমাত্র মাদক কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেটি আসলে অনেকেই বিষয়টি বিশ্বাস করতে চান না। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মাদক খাওয়া দেখে ফেলায় এই হত্যাকাণ্ড হয়েছে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এটি হলো গণপতি চক্রবর্তীর বাসা, এবং তিনি পুরো বাসাটা কমপ্লিট করতে পারেননি। নিচতলা এখনো পর্যন্ত পলেস্তারা করতে পারেননি, দ্বিতীয় তলায় তিনি থাকতেন। তবে বাড়ির প্রধান যে ফটক, সেই ফটকের তালা, পার্শ্ববর্তী যে বিল্ডিং, সেই বিল্ডিংয়েও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে জানালা দরজা অনেকগুলো খোলা। পুলিশ বলছে এই দিক দিয়ে তারা প্রবেশ করেছে। তবে কয়েকটি বিষয়ে পরিবারের পক্ষ থেকে যে 2 জনকে আটক করা হয়েছে, তার পরিবারের বক্তব্য এবং পুলিশের বক্তব্য, সেটি আমরা কোনো মিল পাচ্ছি না। যেমন পুলিশ বলেছে যে ঘটনার দিন বৃহস্পতিবার সারা রাত এবং শুক্রবার মধ্য দুপুর পর্যন্ত খুনিরা এই বাসায় অবস্থান করছিল। কিন্তু যে সিদ্ধার্থর মা পাপড়ি দাস, সিদ্ধার্থের বাবা বিনয়, তিনি জানিয়েছেন যে না, রাতে ছিল না, এটি সঠিক। পার্শ্ববর্তী তার এক ফ্রেন্ডের বাসায় ছিল, সেটি জানিয়েছে। কিন্তু সকালে 10টা থেকে 11টার মধ্যে তার ছেলে বাসায় এসেছে, গোসল করেছে, সেটা তাদেরকে জানিয়েছে। আর পুলিশের পক্ষ থেকে আরো যে কয়েকটি বিষয় বলা হয়েছে যে এই বাসায় তারা হত্যাকাণ্ড সংগঠিত করার পর এখানে যে ডাইনিং রয়েছে, সেই ডাইনিং এ বসে তারা খেজুর খেয়েছে, শশা খেয়েছে, সেগুলো আলামত হিসেবে তারা উদ্ধার করেছে। কিন্তু এই যে সিদ্ধার্থ এবং আরো যে 2 জনকে এই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তারা ইতিমধ্যেই আদালতে 64 ধারায় জবানবন্দি দিয়েছে, নিজেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিন্তু এর আগে এদের কোনো প্রিভিয়াস কোনো রেকর্ড ছিল না। আর তারা ছিনতাই, মাদক, খুন, এসব বিষয়ে তাদের পূর্বের রেকর্ড ছিল না। 2 জন ছেলে কিভাবে 4 জনের হত্যাকাণ্ড সংঘটিত করতে পারে, এটি এলাকাবাসী, সাধারণ মানুষ এবং হিন্দু কমিউনিটির যারা আছেন তারা এটি দাবি জানাচ্ছেন। আর একটি বিষয় নুসরা, আপনাকে জানাতে চাই যে এই হত্যাকাণ্ডে যেন দ্রুত গতিতে তদন্ত সাপেক্ষে আরো এর সাথে কারা জড়িত আছে কিনা, বিদ্যুৎ কারা বিচ্ছিন্ন করলো, এই ঘটনাগুলো সামনে আনতে চায় আর সাধারণ মানুষ। নুসরাত, এই ছিল রংপুরের আলোচিত এই 4 হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ বাজিদ আপনাকে। দর্শক, রংপুর থেকে শিক্ষক সহ 4 সদস্যকে হত্যার ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহ বাজিদ আহমেদ। নিজেদের স্বার্থ বজায় রেখেই ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ, বললেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের পর তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, দুদেশের তরুণ প্রজন্মকে শান্তি ও সমৃদ্ধির পরিবেশ করে দেয়া সরকারের দায়িত্ব। আগামীতে দুদেশ ইতিবাচক মনোভাব নিয়ে চলবে। প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবে। পরে সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ এবং ভারত নিজ দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, ফলে দুদেশেই রাজনীতি অর্থনীতিতে সমান মর্যাদায় চলতে চায়। যে কোনো সিদ্ধান্ত দুদেশের মর্যাদার ভিত্তিতেই হবে বলে জানান দীনেশ ত্রিবেদী। গুলি বিধিনিষেধ এসেছে, বাণিজ্যের পথে অনেকগুলি বিধিনিষেধ এসেছে, বাট ইভেন ডিফাইং দোজ রেস্ট্রিকশনস, গত বছর 2 দেশের মধ্যে দেশীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। তার মানে ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাড়িয়ে যায়। তো আমি আমাদের হাইকমিশনার
ত্রিবেদী সাহেবের এই কথার সাথে পুরোপুরি একমত যে ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। ভারতে আমাদের প্রধানমন্ত্রী ভারত যাওয়ার ব্যাপারে আমার সাথে কোনো আলাপ হয় না, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। মূলত একই জিনিস, let us have business to business together. Politics will continue in its own way, but business সাধারণ মানুষের যা পাওনা আছে ওইটা আমাদের দেওয়ার দায়িত্ব। And I have no doubt আগামী দিন it is very positive. Let it take its own time and let us work together. নির্বাচনী ইশতেহারের বাইরে বিএনপির সরকারের নানা কর্মপরিকল্পনায় সন্তুষ্ট যুক্তরাষ্ট্র। দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খানের সাথে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের বৈঠকের পর প্রতিমন্ত্রী মীর শাহে আলম একথা জানান। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাতে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে। তাদের দেশের ব্যবসায়ীরা আমাদের এখানে কি ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে, আমরা বলেছি যে আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব, আলোচনা করব। মূলত ছিল এটা সৌজন্য সাক্ষাৎ, এর ফাঁকে আমাদের পলিসি, সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন স্থানে দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই সতর্ক করেন। তার দাবি, ক্ষমতায় এসে সরকার জনগণের জন্য কাজ করছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রিয়তা অর্জন করেছেন বলেও মন্তব্য করেন রিজভী। মাহিলা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে সোমবার বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। দলীয় স্লোগানে মুখর পুরো এলাকা। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে রুহুল কবির রিজভীর উপস্থিতিকে ঘিরেই নেতাকর্মীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস। তাদের প্রত্যাশা, রিজভীর মতো ত্যাগী ও পরীক্ষিত নেতাদের পাশাপাশি দলের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা অন্য নেতাকর্মীরাও ভবিষ্যতে মূল্যায়িত হবেন। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বটা অনেক বড়, এখানে নিশ্চয়ই আমরা মনে করছি যে উনি সফলভাবেই ওনার দায়িত্ব পালন করবেন। তিনি যে সফলতা, সততার সাক্ষ্য রেখেছেন, ইনশাল্লাহ আগামী দিনেও তিনি এই নতুন দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি আবার নতুনভাবে তিনি নিজেকে আবিষ্কার করবেন। শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনৈতিক চিন্তা করে তারা চিন্তা করতে পারবে না, কারণ আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্মকাণ্ড, সরকারের প্রত্যেকটি কর্মসূচি যেটি বাস্তবায়ন হচ্ছে, প্রত্যেকটির ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জবাবদিহিতার প্রতিটি স্তর করেছেন, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি জবাবদিহিতা নিশ্চিত করেছেন। সুতরাং জনস্বার্থের বাইরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কোনো কাজ করবে না। বিভিন্ন স্থানে দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রিজভী। নানা ষড়যন্ত্র থাকলেও তা মোকাবেলা করেই এগিয়ে যাবার প্রত্যয় জানান তিনি। নৈতিক কর্মকাণ্ড থাকতে পারেন, তাদেরকে বলবো যে 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন, দলকে শক্তিশালী করতে হবে। এবার দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা কম বলেও জানান রুহুল কবির রিজভী। জনগণের স্বার্থে এবং জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কোনোদিনই ব্যর্থ হবে না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দেশের বিদ্যমান সংকটগুলো নিয়ে বিএনপির সরকারকে জবাবদিহিতা করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারের ১৮০ দিন উপলক্ষে আজ রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সরকার ৬ মাসেই ফ্যাসিবাদী কাঠামোতে ফিরেছে অভিযোগ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তারা।
অভিযোগ করেন যেসব প্রতিশ্রুতি দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে তার অধিকাংশই পূরণ করতে পারেনি। দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ এবং জ্বালানি সংকট এবং অর্থনৈতিক অব্যবস্থাপনায় সরকার পুরোপুরি ব্যর্থ বলেও দাবি করেন নাহিদ ইসলাম। সরকারের এমন কর্মকাণ্ড চলতে থাকলে এনসিপি জনগণকে নিয়ে রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা এই সরকারকে কখনো দেখি প্রবল আত্মবিশ্বাসী, কখনো কিংকর্তব্য বিমূঢ়। মর্নিং শোজ দ্য ডে। আমরা এই সরকারের প্রথম 6 মাসে আমরা বুঝে গিয়েছি যে এই সরকার কিভাবে দেশ পরিচালনা করবে এবং কতটা সফলভাবে দেশ পরিচালনা করবে না ব্যর্থ হবে তারা সম্পূর্ণভাবে। আমরা বিরোধী দলের জায়গা থেকে জনগণের কাছে এই তথ্য উপস্থাপন করছি এবং জনগণের এই প্রত্যেকটা যে ইস্যু, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট, ওষুধ নীতি, সার এবং এই যে মানবাধিকার আইন, গুম কমিশন আইন এবং গণভোটের গণরায়, প্রত্যেকটা ইস্যুতে আমরা মাঠে থাকব। সরকার যদি এই সংকটগুলার সুরাহা না করে, সরকার যদি তার যে পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে, তাদের প্রতিশ্রুতি থেকে সরে যেয়ে সেই জায়গা থেকে যদি সরে না আসে, তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই জায়গা থেকে রাজপথে এবং সংসদে অবস্থান জারি রাখবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠুভাবে আয়োজনের মধ্য দিয়ে ইসির ভাবমূর্তি ফিরে এসেছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশনের সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, পোস্টাল ভোটিং আর গণভোট আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তার মতে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নও কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ ছিল, কারণ তাদের সব প্রস্তাবে একমত হয়নি ইসি। আমাদের কমিটমেন্টের কোনো ঘাটতি নাই। আমরা ঠিক জাতীয় নির্বাচন যেটা করেছি, আমরা যেভাবে করেছি তার চাইতে বেটার খারাপ হবে না। আমরা চাইবো তার চাইতে আরো বেটার করার জন্য, কিন্তু সুতরাং ওইটাতে স্ট্যান্ডার্ড আমরাই সেট করেছি। ওই স্ট্যান্ডার্ডের নিচে তো আমরা যেতে পারি না। সুতরাং ওই স্ট্যান্ডার্ড তো থাকবেই, যদি পারি ওর থেকে আরো বেটার করব। এখন আশা করি ইনশাল্লাহ সবার কোঅপারেশন নিয়ে আমরা পারবো, কোনো অসুবিধা হবে না। কারণ আমাদের তো অনেক লেসন তো আমরা পেলাম, আমাদের তো শিক্ষা হইলো অনেক। রাজধানীর যাত্রাবাড়ি থেকে পুলিশের লুট হওয়া 4টি আগ্নেয়াস্ত্র এবং 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওয়ারি এলাকার শীর্ষ সন্ত্রাসী অটো সজলের ভাই সজীব সহ 6 জনকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্যান্ডারিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্র এবং মাদক উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করার ঘটনায় তদন্তে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত 9টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা 4টি জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট করা অস্ত্র। এর আগে এই চক্রের মূল হোতা অটো সজলকেও 18 জুন গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত এই চক্রের 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের সবার বিরুদ্ধেই মাদক এবং অস্ত্র আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত 2 নম্বর আসামি মোহাম্মদ সজীব শিশু সন্ত্রাসী ও অস্ত্র ও গডফাদারের সজল অটো মেট্রোর ছোট ভাই, যেটা আমরা অটো সজল নামে পরিচিত, তার ছোট ভাই। এবং অটো সজল বর্তমানে জেলখানায় রয়েছে। অটো সজল জেলখানায় যাওয়ার পরে এই মাদক এবং অস্ত্রের এই ধরনের কার্যক্রমের সঙ্গে এই সজীব জড়িত হয়ে পড়ে এবং সজীবকে আমরা গতকালকে আমরা এই 4টি অস্ত্র সহ গ্রেপ্তার করতে পারি। এই 4টি অস্ত্রের মধ্যে একটি অস্ত্র পুলিশের ব্যবহৃত অস্ত্র। 312 কোটি টাকা ব্যয়ে সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক, ফলে গুনতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো এসব কাজে অনিয়মের মাধ্যমে 91 কোটি টাকার বিশেষ সুবিধা দেয়া হয় ফ্লোরা টেলিকমকে, যার পুরোটাই এখন ক্ষতির তালিকায়। মূলত আওয়ামী আমলে বিপুল এই অর্থ অপচয় করেন সে সময়ের কর্মকর্তারা। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানান, চেষ্টা চলছে এসব পুনরুদ্ধারের। আবু জাহের আনাসের 3 পর্বের ধারাবাহিকের প্রতিবেদনের আজ দেখুন 2য় পর্ব। ক্যামেরায় ছিলেন হাসান হাবিব টিটু। ফ্লোরা টেলিকমের এই উত্তরা শাখা থেকে তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন পণ্য এবং সেবা কিনে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। 2022 সালে কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবস্থাপনা উন্নয়নে বিশেষ চুক্তি হলেও তা ঘিরে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। অভ্যন্তরীণ নিরীক্ষায় বলা হয়, প্রতিষ্ঠানটির সঙ্গে অসম চুক্তি এবং অবৈধভাবে সুবিধা দিয়ে অন্তত 91 কোটি টাকার ক্ষতির মুখে পড়ে অগ্রণী ব্যাংক। নিরীক্ষা অনুযায়ী চুক্তির শর্ত পরিপালন, পেছনের তারিখে কার্যকর এবং অতিরিক্ত রক্ষণাবেক্ষণ ফি পরিশোধের মাধ্যমে অনৈতিক সুবিধা দেওয়া হয়।
যেমন 2022 সালের সংশোধিত চুক্তি 2020 সালে কার্যকর দেখিয়ে ক্ষতি হয় অন্তত 5 কোটি টাকা। 17টি সফটওয়্যার মডিউলের 6টি সক্রিয় না হলেও পরিশোধ করা হয় আরও 60 কোটি টাকা। এছাড়া চুক্তির বাইরে গিয়ে ওই প্রতিষ্ঠানের 44% কর চাপানো হয় ব্যাংকের উপর। এটা তো টেকনিক্যাল জিনিস, এখানে আপনি কি কিনছেন, ভ্যালুটা কি পাবেন এবং সেই ভ্যালুটার এগেনস্টে আপনি কি প্রাইসটা দিবেন, এইটার তো একটা অ্যাসেসমেন্ট করতে হয়। কোন ধরনের আইটি সিস্টেম দিয়ে আমরা সেবাকে আরও উন্নত করতে পারবো এবং কস্ট ইনকাম রেশিওটা কমাইতে পারবো, এফিসিয়েন্সি বাড়াইতে পারবো। কোর ব্যাংকিং সিস্টেম, টেমুনাস T24 সফটওয়্যার সহ বিভিন্ন সেবায় বিপুল অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত সুফল পায়নি অগ্রণী ব্যাংক। কারণ পুরনো ভার্সন ব্যবহারে গুনতে হয় বাড়তি ফি। পরে তা আপডেট করতে আরও 64 কোটি টাকা ব্যয় হলেও তা শেষ হয়নি দীর্ঘদিনেও। অথচ এজন্য ফ্লোরা টেলিকমকে দেওয়া হয় 60 কোটি টাকার লাইসেন্স ফি। ম্যানেজমেন্ট তো জানে এগুলি ভাই, না জানা তো না, তুমি তো বুঝো এই জিনিস। কিন্তু উপর থেকে যদি কেউ প্রেশার দেয় যে এটা করে দিতে হবে, তাহলে যা করার সাহস আছে। হ্যাঁ, সে যদি বলে যে আমি চাকরির চক্র তো আঁকা করি না, তাহলে ঠিক আছে, সে শক্ত হতে পারবে। কিন্তু যার সেই ভয় নাই সে তো মেনে নিতে বাধ্য হবে, এইটাই হয়েছে। শুধু তাই নয়, T24 আর 20 ভার্সন ও ISB বাস্তবায়নে থাকরাল ইনফরমেশনের মাধ্যমে আরও 65 কোটি 76 লাখ টাকা ব্যয়ে কেনা হয় 3টি সার্ভার। কিন্তু এসবও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। এমনকি আশঙ্কা রয়েছে ওয়ারেন্টির মেয়াদ শেষ হওয়ারও। এই অনিয়মের ইস্যুটি বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন পরিদর্শন প্রতিবেদনে বের হয়েছে। একই সাথে ব্যাংকের, দ্যাট ইজ অগ্রণী ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা দ্বারাও এগুলো উদ্ঘাটিত হয়েছে যে এখানে বড় ধরনের অনিয়ম হয়েছে। এই ধরনের বড় আর্থিক অনিয়ম একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের ক্ষেত্রে কখনোই গ্রহণযোগ্য না। যেই কোম্পানিগুলো অডিট করছে এই ব্যাংকের কার্যক্রমকে, তাদেরও কিন্তু এটা দেখবার কথা আছে। এবং আমি মনে করি যে সময়ে সময়ে ইনস্টিটিউশনাল অডিটও হওয়া উচিত। একটা তো ফাইন্যান্সিয়াল অডিট হয়, কিন্তু ইনস্টিটিউশনাল অডিটও দরকার। এবং এটা একইভাবে যেমন কেন্দ্রীয় ব্যাংকেরও বিষয় রয়েছে, এবং অন্যভাবে আমি যদি বলি এফআইডির উচিত এইটা সার্বিকভাবে ওই ব্যাংকের বাইরে গিয়েও পেশাদারি অডিট ফার্ম দিয়েও করানোর দরকার রয়েছে। এসব অনিয়মের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফ্লোরার বিরুদ্ধে, উল্টো পরিশোধ করা হয় প্রায় 3.5 কোটি টাকার বাড়তি বিল। ওই বিষয়টা আমি ওইভাবে কিছুই জানি না, আমি কি বলবো, আমি তো কিছুই জানি না। সব মিলিয়ে আইটি খাতে 312 কোটি টাকা ব্যয় করে অগ্রণী ব্যাংক, কিন্তু হালনাগাদ হয়নি কাঙ্ক্ষিত সফটওয়্যার। আব্দুজ্জাহের আনাস, 71, ঢাকা। এবার জানাবো অভিনব এক বাজারের কথা, যেখানে 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে বিক্রি হয় 5টি ডিম, 5 কেজি প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যায় 1 কেজি সয়াবিন তেল। পরিবেশ রক্ষার জন্য এমনই উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে, যেখানে প্রতি শনিবার রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে সংগ্রহ করা হচ্ছে প্রায় 3000 কেজি প্লাস্টিক। অভিনব এমন আয়োজনে হাসি ফুটছে নিম্ন আয়ের মানুষের মুখেও। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ক্যামেরায় ছিলেন সাগর ফরাজি। বাংলাদেশে প্রতিদিন প্রায় 3000 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে, যার মাঝে শুধু ঢাকাতেই প্রতিদিন তৈরি হয় প্রায় 700 টন প্লাস্টিক বর্জ্য। সব মিলিয়ে প্রতি বছর পুরো বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে প্রায় 10 লক্ষ টন। পরিবেশ বাঁচাতে এবার অভিনব কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন, যাদের আয়োজনে প্রতি শনিবার ঢাকার বিভিন্ন পয়েন্টে বসছে প্লাস্টিকের বিনিময়ে বাজার কর্মসূচি। এই বাজারে সাধারণত নিম্নবিত্ত মানুষেরা সারাদিনের প্লাস্টিক সংগ্রহ করে বাজার করতে আসেন। তাদের বস্তা বস্তা প্লাস্টিক জড়ো করে ওজন দেয়া হয়। কারো প্লাস্টিকের ওজন হয় 1 কেজি, কারো 5, কারো বা 10। সব প্লাস্টিকই জমা হয় এখানে, ওজনের বিনিময়ে টোকেন, তারপরেই শুরু হয় বাজার।
এখানে দিলে অনেকে বলতেছে ডিম ডাল সুজি এগুলা দেয়। প্লাস্টিকের বোতল ডিব্বা বাল বাটি বুটি যা আছে টুকটাক সব কিছু। অবশ্যই আমি ডিমটা চাই, আজকে ঘরে বাজার নাই, ডিমটা দিলে রান্না করে খাইতে পারবো। মনে হয় ডিম দিয়ে ডাল দিয়ে আরো কিটা কিটা হয়েছে, আবার ব্রাশও আনছে, পান টান খাইছে, ডলা মাঞ্জার লাগে আর এই বাজারে 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যায় 5টি ডিম। বড় 1 প্যাকেট বিস্কুট কিনতে দিতে হয় 2 কেজি প্লাস্টিক, আর 3 কেজি প্লাস্টিকের বিনিময়ে দেয়া হয় 1 কেজি মসুর ডাল। 1.5 কেজি প্লাস্টিকের বিনিময়ে মিলছে 1 কেজি চাল। বর্তমান বাজার পরিস্থিতিতে এই উদ্যোগ হাসি ফুটিয়েছে নিম্নবিত্ত মানুষের মুখে। জমাইছি, ঠিক আছে, কারণ হচ্ছে তেলের দামটা অনেক বেশি। সো যদি আমি 5 কেজি জমায়া প্লাস্টিক জমায়া যদি 1 কেজি একটা তেল পাই তাহলে এটা অনেক ভালো না। 1 কেজি 200 চাল নিলেন কতখানি? 1 কেজি। একটা টস বিস্কুটের প্যাকেট নিয়েছি, 10টা ডিম নিয়েছি। উদ্যোক্তারা জানান, প্রতি শনিবারের এই আয়োজনে প্রায় 3000 কেজি প্লাস্টিক সংগ্রহ করেন তারা। সংগ্রহের পর তা রিসাইকেল করা হয়। 21 কেজি প্লাস্টিক, 1200 কেজি প্লাস্টিক, 1500 কেজি প্লাস্টিক, এরকম করে কিন্তু আমরা প্লাস্টিকটা গ্রহণ করি। তো আমাদের কার্যক্রম চলার একটা পর্যায়ে হচ্ছে যে যারা প্লাস্টিকটা আমাদের কাছ থেকে কিনে নেয় তারা এসে কেজি ধরে এই প্লাস্টিকটা নিয়ে যাচ্ছে আর কি এখান থেকে। আবার ওই যেটা আমরা বিক্রি করছি সেটা দিয়ে আবার আমরা গ্রোসারি প্যাকেজের আয়োজন করে রাখছি। 2টা ডিম হলে ভাত দিয়ে তাদের কাজটা হয়ে যায়। চালও মোটামুটি খারাপ না, বাট আমার মনে হয় যে এরা যে ঘরের যে প্লাস্টিক বা রাস্তাঘাটে যে প্লাস্টিকগুলো টুকে এনে এরা কুড়িয়ে এনে এরা জমা দিয়ে তারপরে যে এই জিনিসগুলো তারা এভেল করতে পারছে এবং তাদের উৎসাহটাও কিন্তু অন্যরকম। প্লাস্টিকের বদলে বাজারের এই কার্যক্রম ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে, তাই এর পরিধি আরও বাড়ানো হবে বলে জানান উদ্যোক্তারা। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন 71।